Hello, the students of English for Beginners. Hopefully you are very fine, and today I'm going to talk about an important grammatical item, that is clause. যেখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিক প্রশ্ন করা হয় এবং প্রশ্নগুলো নরমালি এরকম হয় যে একটা ক্লজের নিচে দাগ দেওয়া আছে অথবা বোল্ড করা আছে এবং আপনাকে জিজ্ঞেস করা হলো এই বোল্ড করা অথবা দাগ দেওয়া ক্লজটি কোন ক্লজ। এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট ক্লজ, নাকি এটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ক্লজ। যদি অ্যাডভার্বিয়াল ক্লজ হয় তাহলে এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। এই টোটাল প্রশ্নের আনসার হবে আজকের ক্লাসে, তো তার জন্য থাকুন আমার সঙ্গে। আর ক্লাসের শুরুতে একটা কল টু অ্যাকশন থাকছে, সেটা হচ্ছে ক্লোজ গ্রামেটিক্যাল ইটেম যখনই আমরা ডিসকাস করি তখনই পাশাপাশি আর একটা গ্রামেটিক্যাল ইটেমের নাম চলে আসে, সেটা হলো ফ্রেজ। তো ফ্রেজ নিয়ে ইতোমধ্যে আমরা একটা ক্লাস বানিয়েছি, যদি সেই ক্লাসটা দেখে আসতে পারেন তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য আরও বেশি হেল্পফুল হবে। তো ক্লজের ক্লাস শুরু করব দুটো কোশ্চেনের আনসারের মাধ্যম দিয়ে, একটা হচ্ছে হোয়াট ইজ ক্লজ আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজ কি এবং ক্লজ এবং ফ্রেজের ভেতরে পার্থক্য কি। হোয়াট ইজ ক্লজ, ক্লজ কি? ক্লজ ইজ এ কালেকশন অফ সাম ওয়ার্ডস। ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সংগ্রহ, কালেকশন অফ সাম ওয়ার্ডস অ্যান্ড হুইচ হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ফিনিট ভার্ব, যার ভিতরে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে, এবং হুইচ ইজ দ্য ফর্মিং পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা অন্য বাক্যের অংশ হবে। ক্লজের শর্ত হচ্ছে তিনটা। আমি আবার একটু অনুরোধ করছি যে অবশ্যই খাতা কলম সঙ্গে নিয়ে বসবার জন্য। ক্লজের শর্ত হচ্ছে তিনটা: এক, কতগুলো শব্দ; দুই, সাবজেক্ট থাকবে এবং ফিনিট ভার্ব থাকবে; তিন, ক্লজ অন্য বাক্যের অংশ হবে। অর্থাৎ একটা সেন্টেন্সই ক্লজ হয় যখন সেন্টেন্সটি অন্য বাক্যের অংশ হয়। কি বলেছি? একটা সেন্টেন্সই ক্লজ হয় যখন সেন্টেন্সটি অন্য বাক্যের অংশ হয়। তিনটা শর্ত হচ্ছে ক্লজের। আবার বলছি: এক, কতগুলো শব্দ; দুই, এই শব্দগুলোর ভেতরে একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে; তিন, এই সাবজেক্ট এবং ফিনিট ভার্ব সম্মিলিত যেই শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছ অর্থাৎ এই সেন্টেন্সটি অন্য বাক্যের অংশ হবে। দুই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লোজ অ্যান্ড ফ্রেজ। ক্লোজ এবং ফ্রেজের ভেতরে পার্থক্য কি। আবার বলছি, ক্লোজ মানে কি? কতগুলো শব্দ। ফ্রেজ মানেও কতগুলো শব্দ। ক্লোজের ভেতরে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে, কিন্তু ফ্রেজের ভেতরে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে না। ক্লোজ অন্য বাক্যের অংশ হয় আর ফ্রেজ তো অবভিয়াসলি বাক্যের অংশ। আশা করছি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি না বুঝেন তাহলে এক্সাম্পল পর্যন্ত অপেক্ষা করুন। আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে এই দুটো কোশ্চেনের আনসার একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করছি। ওকে, if he went there, যদি সে সেখানে যেত, he would finish the job, তাহলে সে কাজটি শেষ করে ফেলতো। যদি সে সেখানে যেত তাহলে সে কাজটি শেষ করে ফেলতো। এখানে একটি সেন্টেন্স রয়েছে কিন্তু ক্লজ রয়েছে দুটি। একটি সেন্টেন্স কিন্তু ক্লজ দুইটি। ইফ থেকে শুরু করে দেয়ার পর্যন্ত একটি ক্লজ এবং হি থেকে শুরু করে জব পর্যন্ত একটি ক্লজ। এখন এই দুটি যে ক্লজ সেটা আমরা আগে একটু প্রমাণ করে আসি। ক্লজ কেন বলেছিলাম? ক্লোজের শর্ত তিনটি। এক, কতগুলো শব্দ। ইফ থেকে যদি দেয়ার পর্যন্ত আপনি লক্ষ্য করেন তাহলে 1, 2, 3, 4 কতগুলো শব্দ আছে, একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ফিনিট ভার্ব রয়েছে। তার মানে দুটো শর্ত পূরণ করেছে। 3 নম্বর শর্ত কি? অন্য বাক্যের অংশ হবে। ইফ থেকে শুরু করে দেয়ার পর্যন্ত এই ক্লোজটা অবভিয়াসলি পরবর্তী ক্লোজের অংশ। সুতরাং ইফ থেকে শুরু করে দেয়ার পর্যন্ত একটা ক্লজ। হি থেকে শুরু করে জব পর্যন্ত একটি ক্লজ, কারণ এখানেও কতগুলো শব্দ রয়েছে, উড ফিনিশ একটা ফিনিট ভার্ব রয়েছে, এবং এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যেহেতু এই সেন্টেন্সের অংশ সুতরাং এটা হচ্ছে একটা ক্লজ। অর্থাৎ একটা ক্লজ হবার আগে সেন্টেন্স ছিল। একটা ক্লজ হবার আগে সেন্টেন্স ছিল। যেমন ধরেন আমি যদি এই অংশটা মুছে দেই, ইফ হি ওয়েন্ট দেয়ার, যদি সে সেখানে যেত, এই অংশটুকু যদি মুছে দেই তাহলে এটা কিন্তু একটা সেন্টেন্স। হি উড ফিনিশ দ্য জব, সে কাজটি শেষ করত। সেন্টেন্স। এখন আপনি এটাকে আর ক্লজ বলতে পারবেন না। কেন?
কারণ ক্লজের মাত্র দুটো শর্ত পূরণ করেছে। কতগুলো শব্দ, একটা সাবজেক্ট আছে, একটা ফিনিট ভার্ব আছে, কিন্তু অন্য বাক্যের অংশ কিন্তু এখন আর নাই। অর্থাৎ একটা সেন্টেন্স যখন অন্য বাক্যের অংশ হয় তখন আমরা তাকে বলি ক্লজ, যার বাংলা হলো খণ্ড বাক্যাংশ। ক্লজ জিনিসটা কি বোধহয় আমরা বোঝাতে পেরেছি। ওকে, আর ফ্রেজ, এই জিনিসটা বোঝবার জন্য আমি রিকোয়েস্ট করছি যে ফ্রেজ নিয়ে একটা ভিডিও আমাদের অলরেডি বানানো আছে, সেই ভিডিওটা একটু দেখে আসলে ভালো হবে। ওকে, এবার আসেন আমরা ক্লাসিফিকেশন নিয়ে একটু কথা বলি, ক্লজের ক্লাসিফিকেশন নিয়ে। ক্লজ প্রধানত তিন প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, কোঅর্ডিনেট ক্লজ কি, এবং কিভাবে বুঝতে পারবো যে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবার এটা কোঅর্ডিনেট ক্লজ, সেটা আমরা যে সেন্টেন্সটা কিছুক্ষণ আগে লিখেছিলাম সেই সেন্টেন্সটাই আবার লিখছি। ইফ হি ওয়েন্ট দেয়ার, হি উড ফিনিশ দ্য জব। যদি সে সেখানে যেত তাহলে কাজটি শেষ করে ফেলতো। ওকে, প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজের আর একটা নাম আছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আর একটা নাম কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন ক্লজ, অর্থাৎ যেই ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য কারো উপর নির্ভর করে না, সেই ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলেছি? যেই ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কারো উপর নির্ভর করে না, সেই ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কি? উল্টা, যেই ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কারো উপর নির্ভর করে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, সেই ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজের ব্যাখ্যা একটু পরে আসছে। আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজ আমরা এখান থেকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছি। কি বলেছিলাম? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ, নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ অধীন ক্লজ, নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বিধায়ী সাবঅর্ডিনেট ক্লজেরও আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে এই সেন্টেন্সটা পড়ে আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। লোক, আমার ব্যাখ্যার সঙ্গে একটু নিজের ব্যাখ্যাটাকে মিলিয়ে নেন। ইফ হি ওয়েন্ট দেয়ার, যদি সে সেখানে যেত। ইফ হি ওয়েন্ট দেয়ার, যদি সে সেখানে যেত। এবার বলেন দেখি, এই অংশটা যদি না থাকতো, অর্থাৎ হি উড ফিনিশ দ্য জব, এই অংশটা যদি না থাকতো, তাহলে ইফ হি ওয়েন্ট দেয়ার, যদি সে সেখানে যেত, এই অংশটা কি তার নিজের কথা শেষ করতে পেরেছে? ইফ হি ওয়েন্ট দেয়ার, যদি সে সেখানে যেত, না, আসলে শেষ করতে পারে নাই। ধরেন একটা অডিয়েন্স এর সামনে কোনো একজন স্পিকার যে বলল যদি সে সেখানে যেত, বলে চুপ দাঁড়ায় আছে, কথা বললো না আর, তাহলে অডিয়েন্স দেখবেন হা করে তাকায় আছে। তার মানে স্পিকার তারপরে আরো কিছু বলবে, শোনার আকাঙ্ক্ষা থাকে। অর্থাৎ এই অংশটা নিজের অর্থ প্রকাশ করতে পারে নাই, বিধায় এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি S.C দিয়ে লিখলাম সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই অংশ একা একা অর্থ প্রকাশ করতে পারেনি, কার উপর নির্ভর করছে? এই অংশের উপর নির্ভর করছে। যদি সে সেখানে যেত, আমার কথা শেষ হয়নি, কথা শেষ হচ্ছে এখন, হি উড ফিনিশ দ্য জব, তাহলে সে কাজটি শেষ করে ফেলতো। এখন এই অংশটা কোন ক্লজ? অর্থাৎ হি থেকে শুরু করে জব পর্যন্ত কোন ক্লজ? এটা কি সাবঅর্ডিনেট নাকি প্রিন্সিপাল? যদি ইফ হি ওয়েন্ট দেয়ার এই অংশটা আমি বাদ দেই, তাহলে এই অংশ দেখেন নিজের অর্থ প্রকাশ করতে পারছে। হি উড ফিনিশ দ্য জব, সে কাজটি শেষ করে ফেলতো, সে কাজটি শেষ করে ফেলতো। তার মানে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে, সুতরাং এটা হচ্ছে P.C মানে প্রিন্সিপাল ক্লজ। আমি বোধহয় বোঝাতে পেরেছি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, যে ক্লজ তার অর্থ প্রকাশ করতে পারে সে ক্লজ প্রিন্সিপাল ক্লজ, আর যে ক্লজ তার অর্থ প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে বা অন্য ক্লজের উপর নির্ভর করে, সেই ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। রাইট, আমরা সাবঅর্ডিনেট ক্লজ বুঝলাম, প্রিন্সিপাল ক্লজ বুঝলাম। ওকে, কোঅর্ডিনেট ক্লজ কি সেটা আমরা একটু ব্যাখ্যা করে আসি।
তারপরে আমরা আলোচনা করব নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। কারণ নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এই তিনটা ক্লজে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের টাইপ। এই তিনটা ক্লজই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের টাইপ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ধরনের হয়, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই জায়গায় আমরা আসছি। অর্থাৎ আপনাকে এখন আমি প্রশ্ন করতে পারি বা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, ইফ থেকে শুরু করে দেয়ার পর্যন্ত এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ তো আরও তিন প্রকার আমি জানি, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? আমি বলে দিচ্ছি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? তার ব্যাখ্যাটা আমরা কিছু সময় পরে দিচ্ছি, সাথেই থাকেন। ওকে, আসেন আমরা একটু কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আমরা একটু কথা বলে আসি। কোঅর্ডিনেট ক্লজ কি? কিছু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন দুটো প্রিন্সিপাল ক্লজকে জোড়া দেওয়া হয় তখন উক্ত প্রিন্সিপাল ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ থাকে না, তখন ওর নাম হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ। যেমন দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই স হিম, আমি তাকে দেখলাম, অ্যান্ড হি ওয়াজ রিডিং নভেল। আমি তাকে দেখলাম যে সে উপন্যাস পড়ছিল, আমি তাকে দেখলাম সে উপন্যাস পড়ছিল। দেখেন এখানে কোঅর্ডিনেট কনজাংশনটা কিন্তু অ্যান্ড। আচ্ছা, অ্যান্ডের আগে একটা ক্লজ, অ্যান্ডের পরে আর একটা ক্লজ, লুক দুটো ক্লজ। তো হি থেকে শুরু করে হিম পর্যন্ত এটা কোন ক্লজ? আই স হিম, আমি তাকে দেখলাম। ও কি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে নাকি পারে নাই? আমি তাকে দেখলাম, আমি তাকে দেখলাম, স্বাভাবিক। সুতরাং নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, অ্যান্ডের পরে আসেন, হি ওয়াজ রিডিং নভেল, সে উপন্যাস পড়ছিল। সে কি করছিল? সে উপন্যাস পড়ছিল। সে উপন্যাস পড়েছিল, এই অংশটাও কিন্তু তার নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে, সুতরাং এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ জোড়া দেওয়া হয়েছে কি দিয়ে? কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে, অ্যান্ড দিয়ে। তখন যখন দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা জোড়া দেওয়া হবে তখন এটার প্রিন্সিপাল ক্লজ থাকবে না, তখন এটার নাম হয়ে যাবে সিসি, মানে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সুতরাং কোঅর্ডিনেট ক্লজ। এখন কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সেগুলো আমরা সবাই জানি, অ্যান্ড, অর, নর, বাট, ফর, এই জিনিসগুলো দিয়ে যদি দুটো প্রিন্সিপাল ক্লজকে জোড়া দেওয়া হয় এবং তখন যদি একটা সেন্টেন্সের নিচে দাগ দেওয়া হয় অথবা বল করা হয় এবং বলা হয় যে হি স হিম, সে তাকে দেখলো, হি ওয়াজ রিডিং, সে পড়ছিল। এখন সে তাকে দেখলো, এটা কোন ক্লজ? এটা প্রিন্সিপাল ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ? প্রথমত প্রিন্সিপাল ক্লজ, কিন্তু পরবর্তী অংশটাও প্রিন্সিপাল ক্লজ হওয়ার কারণে এটা কোঅর্ডিনেট ক্লজ, সিসি। বোধহয় বোঝাতে পেরেছি। এবার আসেন আমরা এই আলোচনায় একটু ঢুকব। এখন পর্যন্ত আমরা বোধহয় বুঝতে পেরেছি যে কোনটা প্রিন্সিপাল, কোনটা সাবঅর্ডিনেট এবং কোনটা কোঅর্ডিনেট। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি প্রশ্ন হয় এই অংশ থেকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের যে টাইপ রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ নাউন ক্লজ হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে, আবার এই অ্যাডভার্বিয়াল ক্লজেরও কিছু টাইপ রয়েছে। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। তো নাউন ক্লজ কি, এটা নিয়ে আমরা একটু কথা বলছি। নাউন ক্লজ কি? নাউন ক্লজ কি? প্রথমত নাউন ক্লজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। নাউন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ এই তিনটা টাইপই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন, রাইট? ওকে, তো নাউন ক্লজ কি এটা জানবার আগে বোধহয় একটু জানা দরকার যে নাউনের পজিশন কোন কোন জায়গার শব্দগুলো, অর্থাৎ একটা বাক্যের কোন কোন জায়গার শব্দগুলো নাউন হয়। আমরা ফ্রেজের ক্লাসে আলোচনা করেছিলাম, যারা করেছেন, যে বাক্যের সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়, সুতরাং বাক্যের সাবজেক্ট নাউন হতে পারে, বাক্যের অবজেক্ট নাউন হতে পারে, প্রিপজিশনের অবজেক্ট নাউন হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন হতে পারে, আর হচ্ছে অ্যাপোজিশন, কেজ ইন অ্যাপোজিশন, এটা নাউন হতে পারে। অর্থাৎ একটা বাক্যে যেই যেই জায়গার শব্দগুলো নাউন হয় সেই সেই জায়গার শব্দগুচ্ছগুলো নাউন ফ্রেজ হয় এবং সেই সেই জায়গার ক্লজগুলো নাউন ক্লজ হয়। একটা লাইন বলেছি, লাইনটা নোট করে রাখতে পারেন। কি বলেছি? একটা বাক্যে যেই যেই জায়গার শব্দগুলো নাউন হয় সেই সেই জায়গার শব্দগুচ্ছগুলো, যার ভিতরে সাবজেক্ট ভার্ব নাই,
সেগুলো নাউন ফ্রেজ হয়, সেই জায়গার ক্লজগুলো নাউন ক্লজ হয়। অর্থাৎ একটা বাক্যে কয়েকটা জায়গা থাকবে। একটা হচ্ছে বাক্যের সাবজেক্টের জায়গা, আমি একটু লিখছি, বাক্যের সাবজেক্টের জায়গা, বাক্যের অবজেক্টের জায়গা, আচ্ছা বাক্যের প্রিপজিশনের অবজেক্টের জায়গা, আপনারাও লিখে নিতে পারেন প্রিপজিশন এর অবজেক্ট, আমি প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করব। প্রিপজিশনের অবজেক্টের জায়গা, বাক্যের সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট এই জায়গাটা, সাবজেক্ট কমপ্লিমেন্ট, বাক্যের অবজেক্ট কমপ্লিমেন্ট, বাক্যের অ্যাপোজিশন, APPOSITION, অ্যাপোজিশন। তো এই জায়গার ক্লজগুলো সবসময় নাউন ক্লজ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই। আমি একটা উদাহরণের মাধ্যমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। দ্যাট হি হ্যাজ মাচ মানি ইজ নোন টু অল। একটা সেন্টেন্স লিখেছি, তার কাছে যে টাকা আছে, তার কাছে যে প্রচুর টাকা আছে, এটা সবার জানা। দ্যাট হি হ্যাজ মাচ মানি ইজ নন টু অল। তার কাছে যে প্রচুর টাকা আছে, এটা সবার কাছে জানা। লোক, সর্বপ্রথম এই সেন্টেন্স থেকে আমি দুটো ক্লজকে একটু আলাদা করছি। একটা হচ্ছে দ্যাট হি হ্যাজ মাচ মানি, আরেকটা হচ্ছে ইজ নন টু অল, সবার কাছে জানা। দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত কতগুলো শব্দের সমষ্টি, এবং এর ভেতরে কিন্তু একটা সাবজেক্টও আছে, এবং এর ভেতরে কিন্তু ভার্বও আছে, এবং এই অংশটা কিন্তু এই অংশের অংশ। ক্লজের শর্ত তিনটা শর্তই ও পূরণ করেছে, সুতরাং ও একটা ক্লজ। ইজ কিন্তু একটা ভার্ব, এবং নন টু অল বাকি অংশ, কতগুলো শব্দ আছে, এবং ইজ থেকে শুরু করে অল পর্যন্ত আগের বাক্যের অংশ। সুতরাং ও ক্লজ হওয়ার যে তিনটা শর্ত পূরণ করেছে। প্রশ্ন করতে পারেন, এখানে তো একটা সাবজেক্ট থাকার কথা ছিল, সাবজেক্ট তো নাই, তাহলে কি হলো? সাবজেক্ট এখানে আছে কিন্তু উজ্জ্ব আছে, কিভাবে আছে সেটার ব্যাখ্যা দিচ্ছি। তাহলে দ্যাট থেকে শুরু করে মানি পর্যন্ত কোন ক্লজ? এটা কি প্রথম কথা, এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? প্রথম কথা আসেন, দ্যাট থেকে শুরু করে মানি পর্যন্ত কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? আর ইজ থেকে শুরু করে অল পর্যন্ত কোন ক্লজ? এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? চলে আসেন, এখন আমরা প্রিন্সিপাল ক্লজের ব্যাখ্যায় কি শুনেছিলাম? যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে পারে। আচ্ছা, তাহলে দ্যাট থেকে শুরু করে মানি পর্যন্ত আমরা একটু অর্থ শুনে আসি। তার কাছে যে প্রচুর টাকা আছে, আমি এই পর্যন্ত বলবো না। ইজ নন টু অল, এটা সবার কাছে জানা, এই পর্যন্ত বলবো না। তার কাছে যে প্রচুর টাকা আছে, তার মানে দ্যাট থেকে শুরু করে মানি পর্যন্ত নিজের অর্থ প্রকাশ করতে পারে নাই, সুতরাং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা নিশ্চিত যে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, ইজ নন টু অল সবার কাছে জানা, ইট ইজ নন টু অল। আমি যদি এখানে একটা সাবজেক্ট দিয়ে নিই, ইট ইজ নন টু অল, এটা সবার কাছে জানা, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে সাবজেক্ট সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের ভেতরে থেকে দ্যাট থেকে শুরু করে মানি পর্যন্ত কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? সেক্ষেত্রে এবারে আসেন, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে নাউন ক্লজ কোন জায়গার শব্দগুলো নাউন ক্লজ হবে? এই জায়গার শব্দগুলো নাউন ক্লজ হবে। অর্থাৎ বাক্যের সাবজেক্টের জায়গায় থাকলে যে ক্লজ সেটা নাউন ক্লজ হবে, অবজেক্টের জায়গায় থাকলে নাউন ক্লজ হবে, প্রিপজিশনাল অবজেক্ট থাকলে নাউন ক্লজ হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন ক্লজ হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন ক্লজ হবে, অ্যাপোজিশন নাউন ক্লজ হবে। লোক, দেখেন এই বাক্যে ইজ নন টু অলের এখানে একটা সাবজেক্ট কিন্তু লাগবে, এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু প্রিন্সিপাল ক্লজে ভার্ব আছে, সাবজেক্টটা উজ্জ্ব আছে, সাবজেক্ট একটা লাগবে। এবং প্রশ্ন হচ্ছে ইজ নন টু অল সবার কাছে জানা, সবার কাছে জানা। এবার আমি প্রশ্ন করলাম সবার কাছে কি জানা? এবার আপনি উত্তর কি দিবেন? তার কাছে যে টাকা আছে এইটা জানা। সবার কাছে কি জানা? তার কাছে যে টাকা আছে এটা জানা। তার মানে কি? তাও কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সবসময় নাউন হয়।
আর মূল কথা হচ্ছে এই দ্যাট থেকে শুরু করে মানি পর্যন্ত এই টোটাল সাবজেক্টের পরিবর্তে আপনি ইট ইউজ করতে কিন্তু পারেন, যে ইট ইজ নন টু অল, এটা সবার কাছে জানা। সুতরাং দ্যাট থেকে শুরু করে মানি পর্যন্ত কিন্তু নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ ও সাবজেক্টের জায়গা দখল করে আছে, এই কারণের জন্য ও নাউন ক্লজ। নাউন ক্লজ তো বটেই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই, কারণ নাউন ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজেরই একটা ওয়ান কাইন্ড অফ ক্লাসিফিকেশন, রাইট? বোধহয় বোঝাতে পেরেছি। এবার আসেন, আমরা যদি কোনো ক্লজ বাক্যের অবজেক্টের স্থান দখল করে তাহলেও কিন্তু সে নাউন ক্লজ। তো অবজেক্টের স্থান কিভাবে দখল করে একটা উদাহরণের মাধ্যমে ভাইয়া ব্যাখ্যা করেন, আমি বোঝানোর চেষ্টা করছি। He said that he had gone there. সে বলল যে সে সেখানে গিয়েছিল। দুটো ক্লজ আগে আইডেন্টিফাই করছি। এক, হি থেকে শুরু করে সেইড পর্যন্ত একটা, সে বলল যে সে সেখানে গিয়েছিল, এই একটা। দেখেন, সাবজেক্ট পাইলেন, ভার্ব পাইলেন। ভার্বকে আপনি প্রশ্ন করেন কি দ্বারা? এই সে কি বলল, উত্তর আপনি দিলেন। তো কি দ্বারা প্রশ্ন করলেন এবং আপনি উত্তর পাইলেন। নর্মাল ব্যাপার, আমি আবার বলছি, ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায়, তাহলে সেটা সবসময় নাউন হবে এবং অবজেক্ট হবে। তো সুতরাং ও যেহেতু অবজেক্টের জায়গা দখল করেছে, সুতরাং ও হচ্ছে নাউন ক্লোজ। এবং নাউন ক্লোজ মানেই তো অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে হি সেড, সে বলল, এটা কোন ক্লোজ? এটা প্রিন্সিপাল ক্লোজ। হি সেড, এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা নাউন ক্লোজ। কেন নাউন ক্লোজ? কারণ এটা অবজেক্টের জায়গা দখল করেছে এবং এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এটা যে সাবঅর্ডিনেট ক্লোজই, আপনি বিশ্বাস করবেন কেন? লুক, সে বলল, অর্থ শেষ হয়েছে। যে সে সেখানে গিয়েছিল, সে যে সেখানে গিয়েছিল। আচ্ছা, আপনি বলেন, সে যে সেখানে গিয়েছিল, সে বলল। তো সে যে সেখানে গিয়েছিল নিজের অর্থ কিন্তু প্রকাশ করতে পারে নাই। তো সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ডান। এবার আসেন প্রিপজিশনের অবজেক্ট, অর্থাৎ প্রিপজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে, সেটা অবশ্যই নাউন ক্লজ। সেটার একটা উদাহরণ আমরা দিচ্ছি। I can't understand the meaning, MEANING, I can't understand the meaning of what he said. সে যা বলেছিল আমি আসলে বুঝতে পারি নাই। I can't understand the meaning of what he said. I can't understand the meaning of what he said. সে যা বলল আমি বুঝতে পারি নাই। ওকে, দুটো ক্লজ আমি আগে আলাদা করছি। একটা ক্লজ হচ্ছে আই থেকে শুরু করে মিনিং পর্যন্ত একটা ক্লজ। I can't understand the meaning, আমি অর্থ বুঝতে পারি নাই, কথা শেষ হয়ে গেছে, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ। সে যা বলেছিল, অর্থ শেষ হয় নাই, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটের কোনটা? নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? প্রিপজিশনের অবজেক্ট। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, আমি অর্থ বুঝতে পারি নাই। এবার প্রশ্ন করেন, এই অর্থকে প্রশ্ন করেন, কিসের অর্থ বুঝতে পারে নাই? হোয়াট ইজ সেড, সে যা বলেছিল সেটার অর্থ বুঝতে পারি নাই। তো প্রিপজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে সেটাকে বলা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। তো প্রিপজিশনের অবজেক্টটা সবসময়ই নাউন ক্লজ হবে। বোধহয় বোঝাতে পেরেছি। এবার আসেন কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গা, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো ক্লজ দখল করে তখন সেটা অবশ্যই নাউন ক্লজ। ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে একটু ব্যাখ্যা করছি। দিস ইজ হোয়াট হি সেড। কমপ্লিমেন্ট নিয়ে আমরা ফ্রেজের ক্লাসে আলোচনা করেছিলাম। তো ওই ক্লাসটা দেখে আসলে কমপ্লিমেন্ট জিনিসটা কি আরও ভালো বোঝা যাবে। তারপরেও আমি প্রাসঙ্গিক কারণে একটু আলোচনা করছি। কমপ্লিমেন্ট হচ্ছে ভার্ব পরবর্তী
কোনো গুচ্ছ শব্দ অথবা কোনো ক্লজ, এটাই কমপ্লিমেন্ট। এবং সেই গুচ্ছ শব্দ এবং ক্লজটা এবং কমপ্লিমেন্ট হওয়ার আরেকটা শর্ত হচ্ছে সেই গুচ্ছ শব্দ অথবা ক্লজটা ইকুয়াল টু যদি সাবজেক্ট হয় তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ইকুয়াল টু যদি অবজেক্ট হয় তাহলে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। লুক, এই উদাহরণের মাধ্যমেই কমপ্লিমেন্ট কি আর একটু ভালো বোঝা যাবে। দিস ইজ হোয়াট হি সেড, সে যা বলেছিল তাই। দিস ইজ হোয়াট হি সেড, দুটো ক্লজ আছে। দিস ইজ একটা ক্লজ, এই হয় হোয়াট হি সেড, সে যা বলেছিল। আচ্ছা, ওকে, এটি হলো সে যেটা বলেছিল। তাহলে এটি কোনটা, এই দিসটা কোনটা, এটি কোনটা? উত্তর হচ্ছে হোয়াট হি সেড, সে যা বলেছিল। তো কি বলেছিলাম, কমপ্লিমেন্ট কি, ভার্ব পরবর্তী কোনো গুচ্ছ শব্দ অথবা ক্লজ ইকুয়াল টু যদি সাবজেক্ট হয় তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ইকুয়াল টু যদি অবজেক্ট হয় তাহলে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টও নাউন ক্লজ এবং অবজেক্ট কমপ্লিমেন্টের ক্লজটাও নাউন ক্লজ। সুতরাং দিস ইজ হোয়াট হি সেড, এটা হলো সে যা বলেছিল সেটা। অর্থাৎ একটা ডকুমেন্ট আমি আপনাদেরকে দিয়ে বললাম যে এটা হলো সে যা বলেছিল সেটার ডকুমেন্ট, এটা হলো সে যা বলেছিল সেটার ডকুমেন্ট। তো এটা কোনটা, এটা হলো সে যেটা বলেছিল সেটা। সুতরাং এই যে ভার্ব পরবর্তী যে ক্লজটা, এই ক্লজ ইকুয়াল টু কিন্তু সাবজেক্টই, এবং এটা হলো এটা প্রিন্সিপাল ক্লজ, এবং হোয়াট হি সেড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট সুতরাং এটা নাউন ক্লজ। বোধহয় বোঝাতে পেরেছি। দিস ইজ এটা হলো শেষ, এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়াট হি সেড সে যা বলেছিল, এটা কথা শেষ হয় নাই, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ এবং নাউন ক্লজ, কেন সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ হলো, কারণ হচ্ছে এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্টের কারণের জন্য এটা নাউন ক্লজ হলো। বোধহয় বোঝাতে পেরেছি। একটা অবজেক্ট কমপ্লিমেন্ট দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। একটা occasion, we অবজেক্ট কমপ্লিমেন্ট, এটার ব্যাখ্যা করছি। we elected the man who was the চেয়ারম্যান। আমরা একটা মানুষ নির্বাচন করলাম যে চেয়ারম্যান ছিল, অর্থাৎ আগে যে চেয়ারম্যান ছিল সেরকম একটা মানুষকে আমরা নির্বাচন করলাম। এখানে কিন্তু দুটো ক্লজ আছে, উই ইলেক্টেড দ্য ম্যান একটা ক্লজ, আমরা মানুষটাকে নির্বাচন করলাম, কথা শেষ হয়ে গেছে, এটা প্রিন্সিপাল ক্লজ। হু ওয়াজ দ্য চেয়ারম্যান, যে চেয়ারম্যান ছিল, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা সহজ আইডেন্টিফাই করা। এবার প্রশ্ন হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ নাকি এটা অ্যাডজেক্টিভ ক্লজ নাকি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ? ওকে, ডান। লক্ষ্য করে দেখেন এই যে প্রিন্সিপাল ক্লজ উই ইলেক্টেড দ্য ম্যান, এই প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট কিন্তু দ্য ম্যান। সুতরাং আমরা একটা মানুষকে নির্বাচন করলাম। এইবার যদি এই ম্যানকে আপনি প্রশ্ন করেন কোন মানুষকে নির্বাচন করলাম, এবার সে উত্তর দিবে, সাবঅর্ডিনেট ক্লজটা উত্তর দিচ্ছে যে যেই মানুষটা চেয়ারম্যান ছিল সেই মানুষটাকে নির্বাচন করলাম। তো লক্ষ্য করেন যে প্রিন্সিপাল ক্লজের অবজেক্টকে নির্দেশ করে কথা বলছে আরো একটি ক্লজ। তো সুতরাং যেহেতু অবজেক্ট নিয়ে কথা বলছে আরো একটি ক্লজ, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু কিন্তু প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট, সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গা দখল করে আছে, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গা দখল করে আছে। দ্যাটস হোয়াই কিন্তু এটা নাউন ক্লজ। ওকে, আরেকটা ব্যাপার আছে অ্যাপোজিশন। অ্যাপোজিশনের ব্যাপারটা কি, অ্যাপোজেটিভ থেকে আসছে জিনিসটা। এখানে একটা সেন্টেন্স দিয়ে আমি একটু ব্যাখ্যা করছি। দ্য ফ্যাক্ট, এফএসিটি, ফ্যাক্ট ইজ থিপ, THEIF, থিপ ইজ নোন টু অল। আচ্ছা, বিষয়টি সে চোর, এটা এখন সবার কাছে জানা। বিষয়টি হলো সে চোর এবং এটা এখন সবার কাছে জানা। অ্যাপোজিশন কি জিনিস? অ্যাপোজিশন হচ্ছে এই কমাটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ কমা। অ্যাপোজিটিভ কমা, আচ্ছা, অ্যাপোজিটিভ কমার দুই অংশই নাউন হয়, অর্থাৎ অ্যাপোজিটিভ কমার পরের অংশটাও নাউন হয়, আগের অংশটাও নাউন, এবং একটা অংশ ইকুয়াল টু অন্য অংশ, অর্থাৎ একটা অংশ সম্পর্কে আরেকটা অংশ অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে। এটার কাজ হচ্ছে, এটার নাম হলো অ্যাপোজিশন। অ্যাপোজিশন। দ্য ফ্যাক্ট, বিষয়টি কি? হি ইজ থিপ, সে চোর। ইজ নোন টু অল, সবার কাছে জানা। এখন ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা, এটা সবার কাছে জানা, কথা শেষ হয়ে গেছে। সুতরাং ইজ নোন টু অলটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ।
এটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে হি ইজ থিপ এই অংশটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, কিন্তু সাবঅর্ডিনেটের কোন ক্লজ? এটা নাউন ক্লজ, কারণ হচ্ছে এটা অ্যাপোজিশন। এই যে কমাটা লক্ষ্য করেন, কখনো কখনো কমা থাকে, কখনো কখনো কমার জায়গায় দ্যাট থাকে, আবার কখনো কখনো এরকমও থাকতে পারে এখানে একটা কমা আছে, আবার এখানে একটা কমা আছে, অর্থাৎ দুটো কমার মাঝখানে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন ক্লজ। দুটো কমার মাঝখানে একটা ক্লজ, সেটা অবশ্যই নাউন ক্লজ। আমি বারবার বলছি, অবশ্যই খাতা কলম সাথে নিয়ে ক্লাস করলে ভালো হবে। ওকে, তাহলে বোঝা গেল নাউন ক্লজ। অর্থাৎ নাউন ক্লজ কিন্তু অবভিয়াসলি সাবঅর্ডিনেট ক্লজ। এবং নাউন ক্লজ কারা কারা হতে পারে আর একটাবার একটু রিভিউ দিয়ে আসছে। সেটা হচ্ছে বাক্যের সাবজেক্টের জায়গা যদি দখল করে তাহলে নাউন ক্লজ, যে ক্লজ বাক্যের অবজেক্টের জায়গা দখল করবে সে ক্লজ নাউন ক্লজ, যে ক্লজ সাবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গা দখল করবে সে নাউন ক্লজ, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গা দখল করলে সে ক্লজ নাউন ক্লজ, প্রিপজিশনের অবজেক্ট অর্থাৎ প্রিপজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে সেই ক্লজটা নাউন ক্লজ। আর কোন ক্লজ? সেটা হচ্ছে অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন বলছি আমরা যেটাকে, অ্যাপোজিশন ক্লজটাও কিন্তু সবসময় নাউন ক্লজ। তো মনে রাখতে হবে 1 2 3 4 5 6 এই 6টা পজিশন কিন্তু নাউন ক্লজের পজিশন, অর্থাৎ এই 6টা পজিশনের ক্লজটা সবসময় নাউন ক্লজ। বোধহয় বোঝাতে পেরেছি। এবার আসেন অ্যাডজেক্টিভ ক্লজ কি জিনিস সেটা আমরা একটু ব্যাখ্যা করছি। আমরা পার্টস অফ স্পিচের ভেতরে তো শিখেছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে ওই শব্দ যেই শব্দ নাউনকে মডিফাই করে। তা নাউনকে যদি কোনো একটি শব্দ মডিফাই করে তখন আমরা ওই শব্দটাকে বলছি অ্যাডজেক্টিভ। নাউনকে যদি কোনো গুচ্ছ শব্দ মডিফাই করে তাহলে আমরা ওই গুচ্ছ শব্দকে বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু নাউনকে কোনো ক্লজ মডিফাই করলো তখন আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কথা কি বুঝতে পেরেছি? ওকে, আবার বলছে নাউনকে যদি নাউনের আগে বসে অথবা পরে বসে, নাউনের আগে বসে অথবা পরে বসে কোনো একটি শব্দ নাউনকে মডিফাই করলো, বিউটিফুল গার্ল, তাহলে বিউটিফুলটা শুধু অ্যাডজেক্টিভ। কিন্তু কতগুলো শব্দ মিলে গার্লকে মডিফাই করলো তখন ওই গুচ্ছ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু পুরো একটা ক্লজ কোনো নাউনকে মডিফাই করলো তখন উক্ত ক্লজটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। লোক, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা পড়বো। অ্যাডজেক্টিভ ক্লজ, দ্য বয় হু কেম হেয়ার is my brother. দুটো ক্লজ আমরা আগে একটু আলাদা করে আসি, দুটো ক্লজকে আমরা একটু আলাদা করে আসি। একটা হচ্ছে দ্য বয় হু কেম হেয়ার, বালকটি যে এসেছিল, দ্য বয় হু কেম হেয়ার, বালকটি যে এসেছিল, এই একটা ক্লজ, ইজ মাই ব্রাদার এই একটা ক্লজ। ওকে, বালকটি যে এসেছিল, কথা কি শেষ হয়েছে? যেহেতু কথা শেষ হয় নাই সুতরাং সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, কিন্তু কোন ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ সেটার ব্যাখ্যা পরে দিচ্ছি। ইজ মাই ব্রাদার আমার ভাই, কথা শেষ হয়ে গেছে সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, এবার আসেন এটা সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, কিন্তু কোন ক্লজ? লোক, হু থেকে শুরু করে কেম হেয়ার, এই যে ক্লজটা হু কেম হেয়ার, যে এসেছিল, কে এসেছিল? বালকটি। নাউনটাকে, নাউনটা হচ্ছে বয়। কোন বালকটি? আমার ভাই। হু কেম হেয়ার, যেই বালকটি এসেছিল সেই বালকটি আমার ভাই, অন্য কোনো বালক না, যেই বালকটি এসেছিল সেই বালকটি আমার ভাই। সুতরাং এই বালক সম্পর্কে তথ্য পাচ্ছি কিন্তু আমি হু থেকে শুরু করে হেয়ার পর্যন্ত এই ক্লজের মাধ্যমে। সুতরাং বয়টা যেহেতু নাউন, তা নাউন সম্পর্কে তথ্য দেয় এমন একটা শব্দ অ্যাডজেক্টিভ, এমন গুচ্ছ শব্দ অ্যাডজেক্টিভ ফ্রেজ, এমন একটা ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ। সুতরাং নাউন সম্পর্কে যেহেতু তথ্য দিচ্ছে হু থেকে শুরু করে হেয়ার পর্যন্ত, সুতরাং এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। বোধহয় বোঝাতে পেরেছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আই ডোন্ট নো দ্য রিজন, I don't know the reason why he did that. Look, প্রশ্ন হচ্ছে why he did that, এটা কোন ক্লজ? why he did that এটা কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ?
ওকে, দুটো ক্লজকে একটু আলাদা করছি। আই ডোন্ট নো দ্য রিজন, আমি ঘটনাটি জানি না, এটা প্রিন্সিপাল ক্লজ, নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে, আমি আসলে ঘটনাটি জানো না, এটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং এটা যে সাবঅর্ডিনেট ক্লজ এতে কোনো সন্দেহ নাই। ওয়াই হি ডিড দ্যাট, সে কেন এটা করলো। কিন্তু মজার ব্যাপার হলো সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, কিন্তু সাবঅর্ডিনেটার কোনটা, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। লুক, আই ডোন্ট নো দ্য রিজন, আমি ঘটনাটি জানি না, আমি রিজনটি জানি না। কোন রিজনটি জানি না? ওয়াই হি ডিড দ্যাট, সে এটা কেন করলো সেইটা আমি জানি না। সে এটা বা ওটা, সে ওটা কেন করলো ওই ঘটনাটি আমি জানি না। তো সুতরাং এই যে দ্য রিজন, নাউন, এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, একটা ঘটনা সম্পর্কে তথ্য দিচ্ছে পুরো একটা ক্লজ। সুতরাং আবার বলছি, নাউন সম্পর্কে একটা শব্দ যদি মডিফাই করে তাহলে শব্দটা অ্যাডজেক্টিভ, গুচ্ছ শব্দ যদি নাউনকে মডিফাই করে তাহলে নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি একটা ক্লজ নাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ আপনি কত দ্রুত ক্লজ আইডেন্টিফাই করতে পারবেন এটা ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। এটা আসলে আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করছে। আজকের ক্লাসটা শেষে প্র্যাকটিস করতে থাকবেন, অনর্গল প্র্যাকটিস করতে থাকবেন, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আপনার ক্যাচ করার সক্ষমতাটা আরও বেশি ইনক্রিজ করবে। ওকে, এবার আসেন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে একটু কথা বলবো। অ্যাডভার্বিয়াল ক্লজ কি? আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ কি? তো অ্যাডভার্বিয়াল ক্লজ কি সেটা জানার আগে কিন্তু অ্যাডভার্ব পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের জানা দরকার। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্পর্কে তথ্য দেয় এমন একটা শব্দই কিন্তু অ্যাডভার্ব হতে পারে। তার ভার্ব সম্পর্কে যদি গুচ্ছ শব্দ তথ্য দেয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু ভার্বকে একটা ক্লজ যদি কোনো একটা ভার্বকে মডিফাই করে তখন পুরো ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু এই অ্যাডভার্বিয়াল ক্লজের আবার কিন্তু টাইপ রয়েছে, কয়েকটা টাইপ রয়েছে। লুক, অ্যাডভার্বিয়াল ক্লজ আপনি পাবেন কিভাবে? শর্টকাট নিয়ম হচ্ছে, আপনি যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে, এখন অ্যাডভার্বিয়াল ক্লজ তো অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, দেয়ার ইজ নো কনফিউশন টু হিয়ার। প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি আপনি কয়েকটা শব্দ দিয়ে প্রশ্ন করেন, তাহলে যদি আপনি উত্তর পান তাহলে ওই উত্তর ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। শব্দগুলো আমি একটু লিখে দিচ্ছি। আপনি যদি ওয়াই দিয়ে প্রশ্ন করেন, আপনি যদি হোয়েন দিয়ে প্রশ্ন করেন, আপনি যদি হোয়ার দিয়ে প্রশ্ন করেন, এবং আপনি যদি হাউ দিয়ে প্রশ্ন করেন, লোক 1 2 3 4 এই চারটা ডাব্লিউএস কোশ্চেন জিনিস দিয়ে যদি আপনি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করেন, কাকে প্রশ্ন করবেন এটা ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি চারটা শব্দ দিয়ে আপনি প্রশ্ন করেন, তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি আপনাকে উক্ত সাবঅর্ডিনেট ক্লজই উত্তর ব্যাক করে তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি উদাহরণের মাধ্যমে অবশ্যই বোঝাবো। ওয়াই দিয়ে প্রশ্ন করার পরে যেই ক্লজটা আপনি পাবেন সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন আমি মুখে বলছি, আপনার খাতায় নোট ডাউন করে নেন। ওয়াই দিয়ে প্রশ্ন করে আপনি যেই ক্লজটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। কারণ অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু টাইপ রয়েছে, কয়েকটা টাইপ রয়েছে। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। ওয়েন দিয়ে যখন আপনি পাবেন, ওয়েন মানে কি কখন, কখন মানে কিন্তু সময়, টাইম। তো ওয়েন দিয়ে আপনি যে ক্লজটা পাবেন সেই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। হোয়ার মানে কি কোথায়, কোথায় মানে কি একটা জায়গার নাম। সুতরাং হোয়ার দিয়ে প্রশ্ন করে আপনি যেই ক্লজটা পাবেন সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, PLAC, প্লেস। হাউ দিয়ে প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে ম্যানার। কেন? হাউ মানে কি কিভাবে, ভালোভাবে না খারাপভাবে। ভালোভাবেও একটা ম্যানার, খারাপভাবেও কিন্তু একটা ম্যানার, একটা আচরণ। পোলাইটলি নাকি রুডলি এটা ডিপেন্ড করে। তো হাউ দিয়ে যদি প্রশ্ন করে একটা পুরো ক্লজ আপনি পান তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ MANN, ম্যানার। আর হোয়াই দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ REASON, রিজন। তো অ্যাডভার্বিয়াল ক্লজের টাইপ হচ্ছে 1 2 3 4 এই চারটা টাইপ ছাড়াও আরও একটা টাইপ আছে, সেটা আমি শেষে দেখাবো। তো অ্যাডভার্বিয়াল ক্লজ হয় হচ্ছে নর্মাল, হয় 4 ধরনের। অ্যাডভার্বিয়াল ক্লজ নর্মাল 4 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন আপনি কিভাবে পাবেন? প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হবে ওয়াই দিয়ে। অ্যাডভার্বিয়াল
ক্লোজ অফ টাইম কিভাবে পাবেন? প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হবে হোয়েন দিয়ে। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস কিভাবে পাবেন? প্রিন্সিপাল ক্লোজকে প্রশ্ন করবেন হোয়ার দিয়ে। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার কিভাবে পাবেন? প্রিন্সিপাল ক্লোজকে প্রশ্ন করবেন হাউ দিয়ে। ওকে ডান। আমি একটা একটা করে এখন উদাহরণ দিব এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ লিখব এবং সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন, টাইম, প্লেস নাকি ম্যানার এটা আপনারা ডিসাইড করে দিবেন। হি অফেন ভিজিটস স্পেন। সে মাঝে মাঝে স্পেন ভ্রমণ করে বিকজ হি লাইকস দ্য ওয়েদার, কারণ সে আবহাওয়াটি পছন্দ করে। ওকে ডান। আমি দুটো ক্লজকে একটু আলাদা করে নিই। হি অফেন ভিজিটস স্পেন, সে মাঝে মাঝেই স্পেন ভ্রমণ করে। এটা কোন ক্লজ? মাঝে মাঝে স্পেন ভ্রমণ করে, এটা অর্থ প্রকাশ করতে পেরেছে, নিজের অর্থ প্রকাশ করেছে, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে বিকজ, কারণ সে ওয়েদারটি পছন্দ করে, কারণ সে ওয়েদারটি পছন্দ করে, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজের তো আর কোনো ক্লাসিফিকেশন নাই, সাবঅর্ডিনেট ক্লোজের ক্লাসিফিকেশন আছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। এইটা কোন ক্লোজ? এটা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? আপনি ভার্বকে প্রশ্ন করলে কিন্তু আনসার পাবেন। আচ্ছা ওকে। হি অফেন ভিজিটস স্পেন, সে মাঝে মাঝে স্পেন ভ্রমণ করে। আচ্ছা, এই ভিজিটকে আপনি প্রশ্ন করেন হোয়াই দিয়ে, দেখেন আপনি উত্তর পাবেন। হোয়াই ডাজ হি ভিজিট স্পেন? কেন সে স্পেন ভ্রমণ করে? উত্তর পাবেন কারণ সে ওয়েদার পছন্দ করে। তো সুতরাং ভার্বকে দেখেন মডিফাই করছে, পুরো ক্লজটা কিন্তু ভার্বকে মডিফাই করছে। আগেই বলেছিলাম ভার্বকে যদি একটা শব্দ মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব, ভার্বকে কোনো গুচ্ছ শব্দ মডিফাই করছে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বকে একটা ক্লজ মডিফাই করছে তখন সেই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো সুতরাং যেহেতু এই ভ্রমণ করে, হি অফেন ভিজিটস স্পেন, মাঝে মাঝে সে স্পেন ভ্রমণ করে। ওয়াই, কেন ভিজিট করে? কারণ সে ওয়েদারটি পছন্দ করে। সুতরাং এই ভ্রমণ করে ভিজিটকে যেহেতু মডিফাই করছে এই পুরো ক্লজটা, সুতরাং এই পুরো ক্লজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন অ্যাডভার্বিয়াল ক্লজ তো বটে, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, টাইম, প্লেস নাকি ম্যানার? অবভিয়াসলি আপনি বলতে পারবেন এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণ ওয়াই দিয়ে প্রশ্ন করে আমি এই উত্তরটা পেয়েছি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বোঝাতে পেরেছি। ওকে, এবার আসেন নেক্সট ওয়ান। আরেকটা সেন্টেন্স লিখছি। কাম টু মাই অফিস when you will be free, তুমি যখন ফ্রি হবে তখন আমার অফিসে এসো। কাম টু মাই অফিস ওয়েন ইউ উইল বি ফ্রি, তুমি যখন ফ্রি হবে তখন আমার অফিসে এসো। কাম টু মাই অফিস, কাম টু মাই অফিস, আমার অফিসে এসো, এটা প্রিন্সিপাল ক্লোজ, নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে। ওয়েন ইউ উইল বি ফ্রি, যখন তুমি ফ্রি হবে, কথা শেষ করে নাই, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখন সাবঅর্ডিনেট ক্লোজ তো বটেই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজের কোনটা? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? কাম টু মাই অফিস, আমার অফিসে এসো। আপনি প্রশ্ন করেন হোয়েন দিয়ে, কখন? এই কামকে প্রশ্ন করেন যে কখন আসবে, কখন আসবে। এই প্রিন্সিপাল ক্লোজের ভার্ব আপনাকে একটা উত্তর দিবে এবং সেই উত্তরটা হবে টাইম, হোয়েন ইউ উইল বি ফ্রি, যখন তুমি ফ্রি হবে। দেখেন একটা সময় পাচ্ছেন, কিন্তু কোন সময়? যখন তুমি ফ্রি হবে সেই সময়। সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, কারণ এখানে সময় উল্লেখ আছে না নাই? অবভিয়াসলি আছে। সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ, অ্যাডভার্বিয়াল ক্লোজ তো বটেই, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। ওকে ডান। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান। আরেকটা সেন্টেন্স লিখছি। I shall go where he lives lives। আচ্ছা, I shall go, আমি যাব, একটা ক্লোজ, where he lives, সে যেখানে থাকে সেখানে, দুটো ক্লোজ।
আই শ্যাল গো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে প্রিন্সিপাল ক্লোজ। ওয়ার হি লিভস সে যেখানে থাকে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারেনি সাবঅর্ডিনেট ক্লোজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজের কোনটা, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? আমি যাব, এই যাবকে আপনি প্রশ্ন করেন ওয়ার দিয়ে, সে আপনাকে একটা জায়গা বলে দেবে, প্লেস বলে দেবে। কোথায় যাব? সে যেখানে থাকে সেখানে যাব, সে যেখানে থাকে সেখানে যাব। সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ তো বটেই, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কি? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। আরেকটা সেন্টেন্স লিখছি, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই শো ইউ। আমি তোমাকে যেভাবে দেখিয়েছি, আমি তোমাকে যেভাবে দেখাই তুমি সেভাবে কাজটি করো। আগে দুটো ক্লোজকে আমরা একটু আলাদা করি। ডু দ্য ওয়ার্ক একটা ক্লোজ, অ্যাজ আই শো ইউ আর একটা ক্লোজ। ডু দ্য ওয়ার্ক কাজটি করো, কথা শেষ হয়ে গেছে, এটা প্রিন্সিপাল ক্লোজ। অ্যাজ আই শো ইউ আমি তোমাকে যেভাবে দেখাই, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থ শেষ হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লোজটা কোন ক্লোজ? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ? ডু দ্য ওয়ার্ক কাজটি করো, প্রশ্ন করেন হাউ দিয়ে, হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক? তুমি কিভাবে কাজটি করবে? সে দেখবেন উত্তর দিচ্ছে কিভাবে, অ্যাজ আই শো ইউ আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি সেভাবে। সুতরাং হাউ দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করলে যেই ক্লোজটা উত্তর দিবে সেই ক্লোজটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। সুতরাং এটা অবভিয়াসলি অ্যাডভার্বিয়াল ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। বোধহয় বোঝাতে পেরেছি। আর একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ রয়েছে, সেই অ্যাডভার্বিয়াল ক্লোজটা আমি আরেকটা বার একটু লিখতে চাই। যেই সেন্টেন্সটা আমি ক্লাসের একদম শুরুতে লিখেছিলাম, আপনাদের মনে আছে কি না, সেই সেন্টেন্সটা আমি একটু লিখব। ইফ হি ওয়েন্ট দেয়ার, যদি সে সেখানে যেত, ইফ হি ওয়েন্ট দেয়ার যদি সে সেখানে যেত, হি উড ফিনিশ দ্য জব, তাহলে সে অবশ্যই কাজটি শেষ করে ফেলতো। ইফ হি ওয়েন্ট দেয়ার যদি সে সেখানে যেত, হি উড ফিনিশ দ্য জব। এই বাক্যের মধ্যে ইফ থেকে শুরু করে দেয়ার পর্যন্ত কোন ক্লজ? আমি এই প্রশ্নটা আপনাদেরকে করেছিলাম এবং বলেছিলাম ক্লাস শেষে এটার আনসার করব। এটা কোন ক্লজ? এটা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি? কারণ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে নাই। ইফ হি ওয়েন্ট দেয়ার যদি সে সেখানে যেত, অর্থ প্রকাশ করতে পারে নাই। হি উড ফিনিশ দ্য জব সে কাজটি শেষ করে ফেলতো। সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এটা কোন ক্লোজ? সাবঅর্ডিনেটের কোনটা, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? এই উত্তরটা একটু আমি দিয়ে দিচ্ছি। যদি ইফ দিয়ে কোনো ক্লজ শুরু হয় সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লোজ, এবং এটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। মনে থাকবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন মানে কন্ডিশন মানে কি? শর্ত। ইফ মানেই কিন্তু যদি, যদি মানে কিন্তু শর্ত। মনে থাকবে, ইফ যুক্ত সেন্টেন্স, ইফ যুক্ত যদি কোনো ক্লজ হয়, ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ, এভাবে বলতে পারি, ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ সবসময়ই অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ সবসময়ই অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ওকে, আমি লাস্ট টাইমে ক্লাসটা আরেকটা বার একটু রিভিউ দিচ্ছি। তাহলে ক্লজ কি? কালেকশন অফ সাবওয়ার্ডস, কতগুলো শব্দের সংগ্রহ, হুইচ হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ফিনিট ভার্বস, সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, অন্য বাক্যের অংশ হবে। এটা ক্লজ। কয় প্রকার? 3 প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ কি? নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজের টাইপ রয়েছে কয়টা? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউনের জায়গায় যদি কোনো ক্লজ দখল করে তাহলে সেটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভের জায়গা দখল করলে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যদি আপনি অ্যাডভার্বের জায়গা দখল করে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে যদি কোনো ক্লোজ মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজের কতগুলো পজিশন আমরা দেখিয়েছি: অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার, এগুলো আমরা দেখিয়েছি। আর কোঅর্ডিনেট ক্লোজ কি? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লোজ যখন জোড়া দেওয়া হয় তখন উক্ত প্রিন্সিপাল ক্লোজের নাম হয়ে যায় কি? কোঅর্ডিনেট ক্লোজ। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন আর্টিকেলের ক্লাসে। সে পর্যন্ত বি সেভ অ্যান্ড সাউন্ড অ্যাট ইউর হোম।